লেখক উজ্জ্বল সংযুক্তার ওহে নন্দলাল। বসু গ্রামের মুখার্জি পরিবারের একমাত্র সন্তান নন্দলাল। আজন্ম পোলিও আক্রান্ত। পিতা হরিহর মুখার্জি গত হয়েছেন দীর্ঘদিন হলো। রেখে গেছেন অগাধ সম্পত্তি। মাতা গৌরী দেবী নন্দলালের দেখাশোনা করতে করতে অতিষ্ঠ হইয়া উঠেছেন ইদানিং। তবুও মা গৌরী দেবীর মুখে সর্বদা লেগে থাকে একমাত্র পুত্রের প্রশংসা। আমার নন্দলাল খুব ভালো ছেলে। নন্দলাল যুবক হয়েছে, দেখতে শুনতে খুবই উত্তম। ঈশ্বর যেন নন্দলালকে নিখুঁতভাবে তৈরি করতে করতে আনমনা হয়ে গেছিলেন। তার জন্যই মস্তক থেকে কোমর পর্যন্ত কার্তিকের মতো চেহারা হলেও কোমরের নিচে থেকে পাদদেশ পর্যন্ত সম্পূর্ণ অথর্ব। মা গৌরী দেবী নিজের ভাগ্যের বিড়ম্বনায় প্রত্যহ প্রভাতে উঠেই নিজের কপালকে সাপান্ত করেন। কারণও যথেষ্টই নন্দলালকে নিয়েই সারাদিন অতিষ্ঠ হয়ে ওঠেন। সকাল হতেই নন্দলালের বিষ্ঠা পরিষ্কারের উপরান্ত স্নানের পোশাক আশাক পরিয়ে দেওয়া পর্যন্ত সকল কিছুই নিজের হাতেই করতে হয় মাকেই। এদিকে সংসারের যাবতীয় দেখাশোনার কাজ অপেক্ষা করছে তার জন্য। একা হাতে সবকিছুই সামলাতে হয়। পুত্রের এত যন্ত্রণা সহ্য করেও মায়ের মুখে একটাই কথা, আমার নন্দলাল খুব ভালো ছেলে। সংসারে মাতা পুত্র ছাড়াও বেশ কিছু দূর সম্পর্কের আত্মীয় ঘাঁটি গেড়ে পড়ে রয়েছেন দীর্ঘদিন। গৌরী দেবী তাদের ত্যায্য করলেও তারা নিজের তাগিদে অবস্থান করছেন নির্লজ্জের মতো। কারণ হরিহর মুখার্জির অগাধ ধনসম্পত্তির একমাত্র উত্তরাধিকারী 80% বিকলাঙ্গ। সেই লোভেই দূর সম্পর্কের কিছু আত্মীয়গণ মান অপমান সহ্য করে পড়ে রয়েছেন বসু গ্রামের মুখার্জি পরিবারের ভিটেতে। ইদানিং নন্দলালের 18 বছর উত্তীর্ণ হয়েছে। মনে রঙিন স্বপ্ন অতিবাহিত হয়ে চলেছে। যৌবনে বসন্তের কোকিলের কুহু কুহু গুঞ্জন শুরু হয়েছে। বেশ কয়েক বছরই হলো প্রভাত হইতে সকল নিত্যকর্মের সমাপ্তির পরে বড় বাড়ির বিশাল আঙিনায় এসে বসে মায়ের সাহায্যে। শিমুল তুলোর গদিতে বসে সামনের জলচৌকির উপরে রাখা সিলেট পেন্সিল সহকারে শিক্ষার অধ্যয়নের নাটক করতে করতে দৃষ্টি চলে যায় গ্রামের বড় রাস্তার দিকে, যেখান থেকে গ্রামের কিশোরীগণ এবং গ্রাম্য বধূগণ নিত্য যাতায়াত করেন নানা বাহানায়। তাদের উপর দৃষ্টি সংযোগ করিয়া লোলুপ নয়নে তাহাদের অবয়বের পুঙ্খানুপুঙ্খ দৃশ্য তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করাই প্রধান কার্য হলো নন্দলালের। শিক্ষায় মনোসংযোগ করাটা কেবল বাহানা মাত্র। ক্রমবর্তমান যৌবনবতী অপরূপ কিশোরী এবং রমণীগণের দর্শনেই নন্দলালের মতিভ্রম হইয়া উঠিল অচিরেই। মাতা গৌরী দেবীর নিকট বায়না শুরু করিল, মাতা, আমিও বিবাহ করিব। একটি সুন্দরী কিশোরী আমার বধূ রূপে গৃহে অবস্থান করিবে। আমার এই রূপ ইচ্ছা, তুমি আমার জন্য বধূ খুঁজিতে আরম্ভ করো। আসন্তা বসন্তে আমার বধূ যেন আসিয়া যায় মম নিকটে। এত কিছু শোনার পর মাতা গৌরী দেবী কপাল চাপড়াইয়া ওঠেন। মনে মনে ভাবেন, এমন বিকলাঙ্গ পুত্রের জন্য বধূ জোগাড় করা অসাধ্য সাধন প্রায়। তথাপি বলেন, আমার নন্দলাল খুব ভালো ছেলে। একমাত্র বিকলাঙ্গ সন্তানের জেদের কাছে মাতা গৌরী দেবী অত্যন্ত অসহায় বোধ করেন। মনে মনে চিন্তা করেন, এই বিকলাঙ্গ সন্তানের পাণিগ্রহণে কোন উপযুক্ত রমণী রাজি হইবে তাহার সন্তানকে স্বামীরূপে স্বীকার করিতে। এপরই দোদুল্যমান চিত্তে মায়ের মন আশঙ্কিত হইয়া উঠলেও একমাত্র পুত্রের সংসার রচনার স্বপ্নে বিভোর হইয়া উঠলেন এবং ঘটক সমূহকে তলব করিলেন অবিলম্বে তার বাসভবনে উপস্থিত হইবার জন্য। মাতা গৌরী দেবীর আহ্বানে সাড়া দিয়ে একদল ঘটক সমূহে উপস্থিত হলেন বড় বাড়ির আঙিনায়। তাহাদের সম্মুখে উপস্থিত হলেন নন্দলাল সহ মাতা গৌরী দেবী। উপস্থিত ঘটক দঙ্গলের উদ্দেশ্যে মাতা বলেন, পুত্র আমার পাত্র হিসেবে খুবই ভালো। খাঁটি সৎ ব্রাহ্মণের একমাত্র পুত্র সন্তান। রূপে কার্তিক, গুণে গণপতি, কেবল খুঁত একটুখানি। সেই খুঁতও চাপা পড়ে যায় অগাধ ধনসম্পত্তির আড়ালে। নইলে পুত্র আমার পাত্র হিসেবে খুবই ভালো। এমন পুত্রের জন্য বধূ খুঁজিতে হবে আপনাদের। বধূ হতে হবে অপরূপ সুন্দরী, পটল চেরা টানা টানা নয়ন জোড়া, গায়ের রং হতে হবে দুধে আলতা সমান, ঘন দীর্ঘ কাঞ্চন কেশরাশি।
পাদযুগল হতে হবে মা লক্ষ্মীর পাদ সম। রূপে মা লক্ষ্মী, গুণে মা সরস্বতী অবশ্যই হতে হবে। পরবর্তীতে সমস্ত বিষয় আশয় সেই কন্যাকেই বধূরূপে সঞ্চালন করতে হইবে। দিকে দিকে ছড়িয়া পড়ো সকল ঘটকগণ, যত শীঘ্র এমন কন্যা উপস্থিত করো আমার নন্দলালের জন্য। আসলে কি বলতো, আমার পুত্র নন্দলাল পাত্র হিসেবে বেজায় ভালো। মাতা গৌরী দেবী পুত্রবধূর রূপের ব্যাখ্যান করার সময় ঘটকগণের ভিতরে মৃদু হাস্যস্পন্দের গুঞ্জন ছড়িয়া যায়। সকলের মনে প্রশ্ন, এরূপ বিকলাঙ্গ সন্তানের জন্য বধূ বর্ণনা যেরূপ শুনিলেন সেরূপ কন্যা আছেন কি এই ধরাতলে? প্রশ্ন সকলের মনেই। উৎকণ্ঠিত হয়ে প্রশ্ন করে ঘটক শিরোমণি, মা ঠাকুরন, পাত্র হিসাবে পুত্র আপনার বেজায় ভালো। এমন পুত্রের বধূ পাওয়া চারটেখানি কথা নয়। তবুও আমাদের ঘটককুল আজ থেকেই দিক দিগন্তে ছড়িয়ে পড়িবে নন্দলালের বধূর খোঁজে। স্মিত হেসে বলেন গৌরী দেবী, মনের মতন বধূ জোগাড় করিতে পারিলে বধূ সম পরিমাণ উপঢৌকন পাবে সকল ঘটকগণে। পরের দিনই ঘটকগণ সকলে দিক দিগন্তে ছড়িয়ে পড়লেন। দিন যায়, হপ্তা যায়, মাস অতিক্রম হতে চলল, কিন্তু নন্দলালের উপযুক্ত অপরূপ সুযোগ্য পাত্রী নজরে পড়ে না। হঠাৎ একদিন ঘটক শিরোমণি মুকুলেশ্বর সামন্তের নজর আসে এক গরিব আদিবাসী কন্যা। কন্যাটি উজ্জ্বল শ্যামবর্ণা হলে কি হবে, অপরূপ তার নাক নকশা, শারীরিক গঠন কোনো অপ্সরাকে মাত দিতে পারে। ঘটক শিরোমণি মনে মনে চিন্তা করেন, এই আদিবাসী কন্যাটিকে ব্রাহ্মণ কন্যা সাজিয়ে একনিষ্ঠ সৎ ব্রাহ্মণের একমাত্র পুত্র নন্দলালের বধূরূপে সুপ্রতিষ্ঠিত করতে পারলে তাহার বাজি মাত। ঘটক শিরোমণি আদিবাসী বালিকাটির বাড়িতে উপস্থিত হলেন এবং খোঁজ করে জানলেন বালিকাটির পিতা বর্তমান। মাতা পলায়ন করিয়াছে অন্য প্রেমিক সহিত দীর্ঘকাল। মুখ বধির বালিকাটিকে তাহার পিতাই দেখাশোনা করছেন এ যাবৎকাল। পিতার নিকট আদ্যপান্ত জানিয়া চকিত হলেন ঘটক শিরোমণি। আদিবাসী বালিকাটির নাম তুলসী, তবে সে জন্ম থেকে মুখ বধির। মুখ বধির হলে কি হবে, তুলসী বিবিধ গুণের অধিকারিণী। যেমন তার ন্যায় সাহসী কম দেখা যায় তার সমবয়স্ক কিশোরীদের মধ্যে। গণিত শাস্ত্রে অত্যন্ত কুশলী, বড় বড় জটিল গণিত মনে মনেই সমাধান করে ফেলে অচিরেই। এছাড়াও গৃহকর্মে, পশুপালনে সুযোগ্য, তীর ধনুক চালানোতেও অত্যন্ত সুদক্ষ। সবকিছু শুনে মনে মনে ফন্দি ফাঁদলেন ঘটক শিরোমণি। আদিবাসী তুলসীর পিতাকে বানালেন ব্রাহ্মণ। আদিবাসীদের গ্রাম থেকে পিতা পুত্রীকে তুলে এনে নিকটে অন্য একটি গ্রামে চালাঘর ভাড়া নিয়ে সেখানে পিতা পুত্রীকে অবস্থান করালেন। ঘটক শিরোমণি প্রস্থান করার পূর্বে আদ্যপ্রান্ত সবকিছু বুঝিয়ে দিলেন তুলসীর পিতার নিকটে। নন্দলালের মা ঠাকুরন যখনই কোনো প্রশ্ন করিবেন তখন তিনিও মুখ বধিরের অভিনয় করিবেন পুত্রী সম। তুলসী এবং তুলসীর পিতাকে সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে পড়িয়ে লিখিয়ে ফিরে চলেন ঘটক শিরোমণি মুকুলেশ্বর সামন্ত। আজ তিনি মনে মনে অত্যন্ত খুশি নন্দলালের সম সুযোগ্য পাত্রী জোগাড় করতে পেরেছেন বলে। অবশেষে দীর্ঘদিন পরে সমস্ত ঘটকগণের সহিত উপস্থিত হলেন নন্দলালের বড় বাড়ির আঙিনায়। সহাস্য মুখে প্রফুল্ল চিত্তে সকল ঘটকগণের সাথে ঘটক শিরোমণি মুকুলেশ্বর সামন্তকে দেখে প্রফুল্ল হয়ে উঠলেন নন্দলাল এবং মাতা গৌরী দেবী। মনে মনে বুঝে নিলেন পাত্রী অবশ্যই পাওয়া গেছে, তার জন্য সকল ঘটকগণের প্রফুল্ল চিত্ত। ঘটক শিরোমণি মুকুলেশ্বর সামন্ত একে একে বলে গেলেন পাত্রীর সম্বন্ধিত সমাচার। তবে এটা প্রকাশ করিতে ভুললেন না পাত্রী এবং পাত্রীর পিতা দুজনে মুখ ও বধির। তবে সৎ ব্রাহ্মণ অত্যন্ত গরিব, কোন রকমে পূজা অর্চনায় দিন যাপন করেন পিতা পুত্রী। তারা গরিব এতটাই একটি ছোট্ট চালাঘরে দিন যাপন করেন। তবে পুত্রী নিঃসন্দেহে অত্যন্ত বুদ্ধিমতী, গৃহকর্মে নিপুণা, সাথে তিনি গণিতজ্ঞ এবং সাথী বালক বালিকাদের সঙ্গতে পড়ে শিকার বিদ্যাতে অত্যাধিক নিপুণা। সবকিছু শুনে অত্যন্ত আনন্দিত হইয়া উঠলেন মাতা পুত্র। নন্দলালের তো আর তর সয় না। মাতাকে বলিল, মাতা অবিলম্বে যাত্রা করিতে আজ্ঞা করো, পিতার সহিত পুত্রীকে সসম্মানে মোদের বাড়িতে আনিবার জন্য। মাতা গৌরী দেবী অত্যন্ত প্রফুল্ল হইয়া উঠিয়াছিলেন নন্দলালের সমযোগ্য পাত্রী পাওয়ার সংবাদে। কাল বিলম্ব না করে সুযোগ্য অনুচরের সহিত পালকির ব্যবস্থা করলেন এবং ঘটক শিরোমণি মুকুলেশ্বর সামন্তকে আহ্বান করলেন, এই সকলের সাথে আপনিও গমন করুন এবং অবিলম্বে মোদের পুত্রবধূকে সসম্মানে আনিবার জন্য।
বসু গ্রামের মুখার্জি পরিবারের বড় বাড়ি থেকে প্রফুল্ল চিত্তে রওনা দিলেন ঘটক শিরোমণি তার সাঙ্গপাঙ্গ দলবল নিয়ে। দিন দুই পরে এক অপরাহ্নে সদল বলে এসে উপস্থিত হলো মুখার্জি পরিবারের বড় বাড়ির প্রবেশদ্বারে। আগে থেকে সমাচার পৌঁছে গেছিল মুখার্জি বাড়ির অন্দরমহলে। প্রভাত থেকেই হবু বধূর আগমনের তোড়জোড় শুরু হয়ে গেছিল। গ্রামেও রাষ্ট্র হয়ে গেছিল নন্দলালের হবু বধূ আসিতেছে বহু দূরের গ্রাম হইতে। অগত্যা গ্রামবাসী সকলে উৎকণ্ঠে অপেক্ষারত ছিল মুখার্জি বাড়ির সদর দরজায়। ঘটক শিরোমণি মুকুলেশ্বর সামন্ত অতি ধূর্ত প্রকৃতির মানুষ। নন্দলাল এবং তার মায়ের মনের গভীরতা আগেই পড়ে নিয়েছিলেন, তাই নিজের প্রভূত ধনরাশি খরচা করে তুলসীকে দামি বস্ত্র অলঙ্কারে অপরূপ সাজসজ্জায় সাজিয়ে এনেছিলেন এবং তুলসীর পিতাকেও সমমর্যাদাপূর্ণ সাজ পোশাকে সকলের সামনে আনতে পেরেছিলেন, যাতে কারোর মনে কোনো প্রকার সন্দেহে প্রকাশ না পায়। তুলসীকে এবং তার পিতাকে দেখে সকল গ্রামবাসী ধন্য ধন্য করে উঠলেন। মা গৌরী দেবী প্রথম দর্শনে তুলসীকে বধূরূপে স্বীকার করতে মনে মনে তৈরি হলেন। প্রকাশ্যে ঘটক শিরোমণিকে বাহাবা দিয়ে বললেন, সত্যি আপনি করিতকর্মা ব্যক্তি, আপনার ঘটকুলের উপরে আমি প্রসন্ন। নন্দলালের বিবাহের দিনই আপনাদের উপঢৌকন দেওয়ার ব্যবস্থা করব। হবু বধূ তুলসীর দিকে চোখ ফেরাতে পারে না নন্দলাল। এমন সুন্দরী বধূ তার সহধর্মিণী হবে সেই চিন্তায় দিবালোকে স্বপ্ন দেখা শুরু করে। মুখে তার কোনো উত্তর নেই, কেবল বড় বড় চোখে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে থাকে তুলসীর দিকে। ঘটক শিরোমণির বুঝতে বাকি রইল না মা এবং পুত্রের পছন্দ হয়েছে ভবিষ্যতের হবু বধূ তুলসী এবং তার পিতাকে। কিছুক্ষণের মধ্যে সাদর আমন্ত্রণে পিতা পুত্রীকে বরণ করে অতিথি গৃহে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। দিন কয়েকের মধ্যেই মহা আড়ম্বরের সাথে নন্দলালের বিবাহ সম্পন্ন হয় বসুগ্রামের মুখার্জি পরিবারের একমাত্র পুত্রের বিবাহের অনুষ্ঠানে। দুহাত খুলে খরচা করলেন মা গৌরী দেবী। নিজের গ্রাম ছেড়েও আশেপাশের কয়েকটা গ্রামের সকলকেই আমন্ত্রণ জানালেন। বিবাহ সম্পূর্ণ হবার পরে ঘটক শিরোমণিকে বিস্তর অর্থ প্রদান করলেন খুশি হয়ে। একমাত্র বিকলাঙ্গ পুত্রের বিবাহের অনুষ্ঠানের রেশ বেশ কয়েকদিন ধরেই চলল মুখার্জি পরিবারে। বিবাহের দুদিন পরে ফুলশয্যার রাতে অসংখ্য ফুলের শয্যায় অধীর আগ্রহে অপেক্ষারত ছিল নববধূ তুলসী। সে আগেই সূচিত হয়েছিল তার স্বামী বিকলাঙ্গ। সবকিছু জেনে বুঝে স্বামীকে বরণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষারত। থাকতে থাকতে ভাবছিল, আমি যেমন মূক ও বধির, তেমনি ঈশ্বর আমার ভাগ্যে বিকলাঙ্গ স্বামী জুড়ে দিয়েছেন। তাকে নিয়ে আজীবন আমাকে সন্তুষ্ট থাকতে হবে। আর এটাও জেনে গেছিল বিকলাঙ্গ স্বামীর প্রচুর ধনসম্পত্তি, এইসব একদিন তাকেই দেখাশোনা করতে হবে। সেই মতোই মনে মনে তৈরি হয়েছিল তুলসী। বৈঠকখানার ঘরে কয়েকজন বন্ধুর সাথে আলাপে মেতেছিল নন্দলাল, কিন্তু তার মন বসছিল না কদাপি। অপেক্ষায় ছিল কখন তার ফুলশয্যার গৃহে অধীর আগ্রহে অপেক্ষারত নববধূর সান্নিধ্যের ডাক পড়ে। এমন সময় কয়েকজন অল্প বয়সে গ্রাম্য বধূ হাসতে হাসতে এসে উপস্থিত হয়ে বলে, এবার সময় হয়ে গেছে নন্দলাল বাবু, ফুলশয্যার কক্ষে আপনার আগমনের, চলুন আপনাকে নিয়ে যাই আমরা সকলে। এই সময়টার অপেক্ষায় ছিল নন্দলাল। মনের মধ্যে আকাঙ্ক্ষা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠল অচিরেই। গ্রাম্য বধূদের সাহায্যে এসে পৌঁছায় ফুলশয্যার ঘরের বিছানায়। গ্রাম্য বধূগণ হাসতে হাসতে তুলসীকে ইশারা করে বলে, দরজার শিকল তুলে দিয়ে নিবৃত্তে দুজনে প্রেমালাপে বিলীন হয়ে যাও, আমরা বিদায় নিলাম। ফুলশয্যার বিছানায় বসতেই সারা শরীরে শিহরণ খেলে যায় নন্দলালের। তার আর বিলম্ব সহ্য হয় না। তুলসী দরজায় শিকল তুলে আসতেই কাছে আসার ইশারা করে নন্দলাল। কিশোরী সুলভ লজ্জায় অদূরেই বসেছিলেন নববধূ, কিন্তু এই দূরত্বটুকু সহ্য হয় না নন্দলালের। বিছানায় ঘষতে ঘষতে এসে পৌঁছায় নববধূর পাশে। দুহাতে নববধূর মুখ তুলে দেখতে শুরু করে। বেশ খানিকক্ষণ একদৃষ্টে নববধূর দিকে তাকিয়ে দেখতে দেখতে বিভোর হয়ে ওঠে নন্দলাল। তার মনে একটাই চিন্তা, এমন বধূ তার জীবনে পদার্পণ করাতে আজ সে উৎফুল্ল। এতদিনের নিঃসঙ্গ জীবন আলোকিত হয়ে উঠল তুলসীর আগমনে। এখন থেকে আর অন্য রমণীর দিকে দৃষ্টিপাতও করবে না। এমন সব চিন্তন করতে করতে আলিঙ্গনাবদ্ধ করে নববধূকে। সেই আলিঙ্গনে সাড়া দিয়ে রোমাঞ্চিত হয়ে ওঠে উভয়। খানিক পরে লজ্জিত হয়ে নববধূ কক্ষের আলো নিভিয়ে পুনরায় এসে সম্পূর্ণ সমর্পণ করে নন্দলালের সান্নিধ্যে। পরদিন প্রভাতে কক্ষের দরজা খোলে তুলসী। দরজা খোলার আগে এক নজর দেখে নেয় ঘরের এবং বিছানার অবস্থাটা। সারা রাত অনিদ্রা থেকে এখন মানুষটা কুণ্ডলি পাকিয়ে পরমানন্দে সম্পূর্ণ নিশ্চিন্তে নিদ্রা দেবীর কোলে অকাতরে ঘুমের দেশে বিচরণ করছে। ভোর রাত পর্যন্ত তার শরীরের সাথে এক প্রকার লেপ্টে ছিল তার মানুষটা। ফুলশয্যায় রাতের অভিজ্ঞতা দুজনেরই প্রথম। নন্দলাল যা কিছু বলে তুলসীর কানে যায় না সেই সব কথা।
তবে ইশারায় সে সুদক্ষ। নন্দলালের মতিগতি রাতেই বুঝে গেছিল সে, তাই কোনো রকম বাধার সৃষ্টি করার ইচ্ছা ছিল না যৌবনে উচ্ছ্বলিত আদিবাসী কন্যাটির। স্নানের শেষে নতুন বস্ত্র পরে ঘরের বাইরে আসতেই নজরে পড়ে অদূরে দুই গ্রাম্যবধূকে। তারা হয়তো আত্মীয়, এই ভেবেই তাদের কিছু বোঝাতে যাবে, ঠিক ওই সময় নন্দলালের মাতা তার শাশুড়ি ঠাকুরনের আবির্ভাব হয় ওই স্থানে। তুলসী মুখ বধির হলে কি হবে, অন্যদিকে অনেক সচেতন, সাধারণ মানবীর থেকেও সচল বিচক্ষণ, স্থানকাল পাত্রা নিরীক্ষণ করে শীঘ্র কাজগুলো করে নেওয়ার অভিব্যক্তিতে সম্পূর্ণ পারদর্শী, তার বোঝার এবং বোঝানোর ক্ষমতা চোখে পড়ার মতন। শাশুড়ি ঠাকুরনের আবির্ভাবে এগিয়ে এসে মাথায় কাপড় তুলে দু পা ধরে প্রণাম জানায়। মুহূর্তে বিগলিত হয়ে ওঠেন গৌরী দেবী। তিনি মনে মনে ভেবে এসেছিলেন তার পুত্রবধূকে সবকিছু শিখিয়ে পড়িয়ে দেবেন, কিন্তু মুখবোধী নববধূ সকার যে এতটাই প্রশিক্ষিত তাকে বুঝিয়ে দেওয়ার প্রয়োজনটুকুও পড়ল না। এটা বুঝতে পেরে আনন্দে গদগদ হয়ে ওঠে। নববধূকে আলিঙ্গন করে বলেন, তুই তো মা সবকিছুই জানিস, তবুও কিছু কথা তোকে বোঝানোর চেষ্টা করছি। তার আগে বলতো, আমার নন্দলাল রাতে বেশি জ্বালাতন করেনি তো? প্রথমটা শাশুড়ি ঠাকুরানের কথা সম্পূর্ণ বুঝতে না পেরে বড় বড় চোখে অবাক হয়ে তাকায়। পর মুহূর্তে এই কথার তাৎপর্য আন্দাজ করে লজ্জায় গুটিয়ে যায়। মৃদু মাথা নাড়িয়ে বুঝিয়ে দেয়, না, আপনার ছেলে খুবই ভালো, এখনো গভীর নিদ্রায় মগ্ন। বয়সের ভারে পোড় খাওয়া নন্দলালের মাতা গৌরী দেবীর বুঝতে বাকি রইল না, গতকাল রাতে তার নন্দলাল অত্যন্ত সন্তুষ্ট হয়ে সকালেও গভীর নিদ্রায়। মৃদু হেসে তুলসী ঠোঁটটি তুলে আদর করে বলেন, তোমার সেবা যত্নে আমার ছেলেটা অনেকদিন পর নিশ্চিন্তে ঘুমাচ্ছে, এতে আমি খুবই খুশি। এবার আমার পেছনে পেছনে এসো, আমি তোমায় বড় বাড়ির সমস্ত জায়গা এবং কে কোথায় আছে সেই সম্বন্ধে তোমাকে বুঝিয়ে দেব। শাশুড়ি ঠাকুরনের পেছনে অবগুণ্ঠিত হয়ে সলজ্জভাবে এগিয়ে যায়। শাশুড়ি ঠাকুরন এক একটি কক্ষে প্রবেশ করে বুঝিয়ে দিতে থাকেন নববধূকে। তুলসী প্রাণপণে চেষ্টা করে শাশুড়ি ঠাকুরনের বলে যাওয়া কথাগুলি বুঝতে, তবে কয়েক মুহূর্তেই একটা ধারণা এসে যায় বাড়ি ঘরগুলির পরিচিতি করানোর সময়। এমন করে একে একে বাড়ির প্রথম তল শেষ করে দ্বিতল ও শেষ হয় এক সময়। সবশেষে সুবিশাল রসুই ঘরে গিয়ে তুলসী ভিমড়ি খায়। তার সজ্ঞানে এত বড় বিশাল রান্নাঘর দেখেনি। সেই রান্নাঘরে দুজন রাঁধুনি এবং তাদের সহকারী দুজন রন্ধনে ব্যস্ত। নানাবিধ উপকরণ থরে থরে সাজানো আছে রসুই ঘরের বিভিন্ন অংশের। কি দ্রব্য নেই ওই রন্ধনশালাতে, সবকিছু পরিপাটি করে রাখা আছে। নানা রকম রন্ধনের উপযোগী দ্রবণী। খানিক্ষণ ঘুরে ঘুরে দেখে চোখ কপালে ওঠার উপক্রম প্রায়। যখন তুলসী রন্ধনশালা দেখছিল ঠিক তখনই শাশুড়ি ঠাকুরন বুঝিয়ে দিচ্ছিলেন রন্ধনশালার সম্বন্ধিত নানান কথা। সর্বশেষে নববধূকে পাশে ডেকে বলেন, আজ থেকে এই রন্ধনশালার সম্পূর্ণ দায়িত্ব তোমায় দিলাম। রন্ধন কার্যে যারা উপস্থিত ছিল তাদের ডেকে বলেন, আজ থেকে তোমাদের রন্ধনশালার মালকিন হলো নন্দলালের বধূ ও আমার পুত্রবধূ। এবার থেকে নববধূর হুকুম নামাতেই চলবে তোমরা সকলেই। বড় বাড়ি লাগোয়া পুরনো বাড়ির দিকে দরজা বন্ধ দেখে নববধূ আশ্চর্য হয়ে তাকায় শাশুড়ি ঠাকুরনের দিকে। ক্ষণিক থমকে গৌরী দেবী বলেন, আমাদের এই পুরনো দালান বাড়িতে কিছু দূর সম্পর্কের জ্ঞাতি ঘাঁটি গেড়ে বসে আছে, ওদের তাড়াতেও পারছি না। বড্ড উৎপাত শুরু করেছে ওই জ্ঞাতিরা এবং আত্মীয়রা। মনে মনে ভেবে বসেছে মুখার্জি পরিবারের বংশধর বিকলাঙ্গ, পরবর্তীতে এই সমস্ত সম্পত্তির মালিক হবার আকাঙ্ক্ষায় দিন গুনছে ওই হতচ্ছাড়ারা। তাই আমি ওদের দিকের দালান দরজা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি, যাতে ওরা এদিকে যাতায়াত না করতে পারে। শাশুড়ি ঠাকুরনের কথা খানিকটা বোধগম্য হলেও সম্পূর্ণটা হয়নি। তবু আন্দাজ করতে অসুবিধা হলো না একদল দুষ্টু ব্যক্তি জবরদখল করে আছে এদেরই সম্পত্তি। মনে মনে ভেবে নিল এ নিয়ে কিছু একটা করতেই হবে। গৌরী দেবী পুত্রবধূকে সাথে নিয়ে নন্দলালের কক্ষে উপস্থিত হয়ে দেখলেন পুত্রের নিদ্রা ভঙ্গ হয়ে বসে আছে বিছানার এক পাশে। বাড়ির পরিচারিকারা সকালের খাঁটি গো দুগ্ধ এক গ্লাস দিয়ে গেছে। সে গ্লাস উদরস্থ করে ব্যাকুল নয়নে পথের দিকে তাকিয়ে অপেক্ষারত উদর চেপে। গৌরী দেবী পুত্রের ব্যাকুলতা দেখে অচিরেই অধৈর্য হয়ে পড়লেন। তাহার বুঝতে অসুবিধা হলো না পুত্র এখন লঘু ক্রিয়ার তাগিদে অধৈর্য হয়ে উঠেছে। গৌরী দেবী এই সুযোগের সদ্ব্যবহার করলেন। ইশারায় পুত্রবধূকে জানালেন, আমি যেমন যেমন করে পুত্রের নিত্যকর্মে সাহায্য করি তুমিও এরপর থেকে নিজে সাহায্য করবে। বলেই পুত্র নন্দলালকে সহায়তা করে স্নানঘরে নিয়ে গেলেন। সাথে পুত্রবধূকেও আসতে বললেন এবং যতক্ষণ নন্দলালের সকল নিত্যকর্ম সমাপন হয় ততক্ষণ নিজের হাতে কার্য করে গেলেন।
উপস্থিত নববধূ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখে বুঝলো তার স্বামীর কোনো ক্ষমতাই নেই নিজে সঠিকভাবে নিত্যকর্ম করবার জন্য। নববধূ মনে মনে ভাবল, তার স্বামী এখন যুবক হোক না বিকলাঙ্গ, তবু মাতার সামনে এরূপ অবস্থায় স্নান ক্রিয়া করাটা সঠিক নয়। বাড়িতে এত নৌকর চাকর, তথাপি নন্দলালের মায়ের এই কার্যে সামান্য বিরক্ত হয়, মনে মনে চিন্তিত হয় এবং এই কার্যের জন্য আজকের পর থেকে তাকেই হাত লাগাতে হবে এটাও বুঝতে অসুবিধা হয় না। চিন্তিত হয়ে মনে মনে স্থির করলো গৃহস্বামীর এরূপ কর্মের জন্য ভাবতে হবে এবং পরবর্তীতে শাশুড়ি ঠাকুরন যাতে পুত্রের এমন সকল কার্যে উপস্থিত না থাকতে পারে সেটা স্থির করে নিল। এদিকে ঘটক শিরোমণি মুকুলেশ্বর সামন্ত দাবার গুটি চালতে শুরু করেছেন। নন্দলালের বিবাহের পশ্চাৎ তুলসীর পিতাকে আড়ালে ডেকে বলেন, মহাশয়, আপনি এবার মানে মানে কেটে পড়ুন পুত্রের শ্বশুর বাড়ি থেকে। আপনার কন্যা আজীবন রাজরানী হয়ে থাকবে, তবে আপনি যদি এখানে পড়ে থাকেন আমাদের ঘটককুল সমূহে মারা যাবে। তাই আর আপনি কাল বিলম্ব না করে ফুলসজ্জা উৎসবের পরের দিনই নিজের গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে যান, এটাই হবে সর্বমঙ্গল কার্য। ফুলসজ্জার পরের দিন তুলসীর পিতা নিজের যৎসামান্য জিনিসপত্র বেঁধে মাতা ঠাকুরনের কাছে বিদায়ের আজ্ঞা নিতে এসে দেখেন পুত্রী এবং জামাতার কক্ষে বিরাজমান করছেন মা ঠাকুরন। অগত্যা কক্ষের বাইরে থেকে সকলকে সম্বোধন করে ইশারায় বলেন, আমাকে এবার আজ্ঞা দিন নিজের বাড়ি ফিরে যাবার জন্য। ততক্ষণে ধীর পায়ে কাছে এসে দাঁড়ায় একমাত্র কন্যা তুলসী। সজল নয়নে ইশারায় বলে, এত শীঘ্র যাওয়ার কোনো প্রয়োজন আছে? কন্যার ইশারা বুঝে নিজেও ইশারায় বলে, অনেক কার্য পড়ে আছে সেখানে, যাওয়াটা অত্যন্ত জরুরি। গৌরী দেবীও কাছে এসে বলেন, আর কয়েকটা দিন থেকে যেতে পারতেন আমাদেরও ভালো লাগতো। দুহাত জড়ো করে ইশারায় বলে তুলসীর পাতা, অনেক কার্য পড়ে আছে গ্রামের বাড়িতে, তাছাড়া মেয়ের শ্বশুর বাড়িতে পিতার বেশি দিন থাকাটাও সম্মানজনক নয়, তাই আমায় আজ্ঞা দিন বিদায়ের। পিতার সাথে সজল নয়নে সদর দরজা পর্যন্ত এসে বিদায় দেয় তুলসী। যাওয়ার আগে কন্যাকে বুঝিয়ে যান, এখন থেকে এটাই তো ঠিকানা ইহকাল পরকালের। সকলকে আদর যত্নে সন্তুষ্ট রেখে শেষ জীবনটা কাটিয়ে দিস। আমি পারলে কখনো কখনো এসে দেখে যাব। দিন কয়েকের মধ্যেই নববধূ তুলসী মাথার আঁচল কোমরে বেঁধে একটু একটু করে বড় বাড়ির অন্দরমহলে সবকিছু বুঝে নিতে শুরু করে। মাতা গৌরী দেবী পুত্রবধূর কাজকর্মে আহ্লাদে আটখানা। পুত্রবধূর সক্রিয়তায় তিনি মনে মনে ভাবলেন, এবার সকল দায়ভার নববধূর উপরে চাপিয়ে ধীরে ধীরে ভগবানের সেবায় মন দেবেন। মাস তিনেক অতিবাহিত হয়ে গেছে। হঠাৎ একদিন বসুগ্রামের মুখার্জি পরিবারের অন্দরমহলে শঙ্খধ্বনি উলুধ্বনিতে পুরো গ্রাম কেঁপে ওঠে। গ্রামবাসী সকলে উৎসুক, ব্যাপার কি? সকাল সকাল মুখার্জি বাড়ির অন্দরমহলে এত হলচলের কারণটা কি? আজকে কোনো পুজোর দিনও নয়, তাহলে কারণ জানতে চায় গ্রামবাসী। কিছুক্ষণের মধ্যেই একে একে ভিড় করে মুখার্জি বাড়ির সদর দরজায়। উলুধ্বনি শঙ্খধ্বনি তখনও চলছে পুরোদমে। এমন সময় দেখতে পায় মুখার্জিদের মা ঠাকুরন উপস্থিত। গ্রামবাসীদের কাছে এসে অত্যন্ত আনন্দের সাথে বলেন, আজ মুখার্জি পরিবারে অত্যন্ত সুখের দিন। সমস্ত গ্রামবাসী আনন্দ উৎসব শুরু করো, গ্রামের সকলকে মিষ্টি মুখের জন্য আয়োজন শুরু করেছি। গ্রামবাসী উৎসুক নয়নে প্রশ্ন করে একসাথে, মা ঠাকুরন, উৎসবের কারণটা যদি বলতেন তাহলে আরো বেশি আনন্দ হতো। গৌরী দেবী বলতে শুরু করলেন, বহু বছর পরে মুখার্জি পরিবারে সন্তান আসতে চলেছে, আমার নন্দলাল বাবা হতে চলেছে, এর থেকে আর কিছু বড় খুশি আমার কাছে অন্তত নেই। বৌমা আমার 3 মাসের পোয়াতি। শুভ সংবাদ শুনে গ্রামবাসী সকলেই খুশি হলেন, কিন্তু যেই মুখার্জি বাড়ি থেকে ফিরে চলেন তখনই ফুসফাস শুরু হয়ে যায় তাদের মধ্যে। গ্রামেরই এক ঠাকমা কৌতুক সুরে বলেন, দেখেছো দেখেছো বিকলাঙ্গ ছেলে কেমন করিতকর্মা, নিজের বদনটা এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে অক্ষম, আর সে কিনা বিয়ের 3 মাসে বাবা হতে চলেছে। আশেপাশে গ্রাম্যবধূ কাকিমা জেঠিমারা তারও স্বরে হেসে উঠে বলে, তা যা বলেছো ঠাকমা, এটা তো মানতেই হবে, মুখুজ্জে বাড়িতে আবার আনন্দের ঢেউ উঠলো বলে খোড়া ছেলে কিছু করে দেখালো বটে। আবার সমবেত কণ্ঠে হাসির ঢেউ উঠল গ্রামের রাস্তায়। মুখার্জি বাড়ির নববধূ 3 মাসের পোয়াতি। শাশুড়ি ঠাকুরনের মুখে মৃদু হাসি সর্বদাই লেগে রয়েছে। বৌমার যত্ন আরতি নিজেই দেখাশোনা করছেন। গুটি কয়েক সেবিকা নিয়োগ করেছেন পোয়াতি বধূর দেখাশোনায়। ঘন্টায় ঘন্টায় নিজে এসে খবর নিয়ে যাচ্ছেন। এদিকে নন্দলালকে দেখো, তার আনন্দের সীমা নেই। বিরাট গর্বের বিষয় তার, আজ সে বাবা হতে চলেছে। দূর সম্পর্কের জ্ঞাতিদের ঐকান্তিক ইচ্ছার ভাতে ছাই দিতে পারায় আরো বেশি আনন্দিত। 24 ঘন্টা নববধূ তুলসীকে নজরে রাখা তার এখন প্রধান কাজ। তুলসীকে কিছুটি করতে দেবে না,
কেবলই বলে, তুমি বিশ্রাম করো, কোনো কিছু প্রয়োজন বোধ করলে আমার কাছে প্রকাশ করো, মুহূর্তেই হাজির হয়ে যাবে সেই সকল দ্রব্য। এতদিনে নন্দলাল তুলসীর সকল ইশারা রপ্ত করে নিয়েছে। তুলসী সামান্য ইশারা নিমেষেই বুঝে যায়। তুলসী অত্যন্ত যত্নবান হয় নন্দলালের প্রতি। ইদানিং নন্দলালের প্রভাতের নিত্যকর্মের জন্য একটি বয়স্কা দাইয়ের শরণাপন্ন হয়ে তাকে নিযুক্ত করে তুলসী। নিজেও এখন পোয়াতি, যত্রতত্র যাওয়ার বিধিনিষেধ সর্বদা। নন্দলালের প্রতি যত্ন দেখে অতি প্রসন্ন হয় মাতা গৌরী দেবী। মনে মনে ভাবেন সঠিক বধূ নির্ণয় করেছেন। পুত্র সমপরিমাণ খুশি, মায়ের আর কি চাওয়া থাকতে পারে। এইসব ভেবে তিনিও প্রসন্ন। তুলসী পোয়াতি হলে কি হবে, তার নজর ছিল দূর সম্পর্কের আত্মীয় এবং জ্ঞাতি কুলের দিকে, যারা অযাচিতভাবে তাদের সম্পত্তি দখল করে বসে আছে, তাদের উচ্ছেদের চিন্তায়। এদিকে আবার চিন্তন করে ভাবে, ভালো কথায় জ্ঞাতি ও আত্মীয় কুল নিজেদের অবস্থান থেকে কিছু ঘটবে না কদাপি। তাই এই সব অযাচিত আত্মীয় কুলকে বিতাড়িত করার উপায় হলো কূটনীতি। যেমন ভাবনা তেমনি কার্য শুরু করে মুখার্জি বাড়ি নববধূ। নিজের মনের ইচ্ছা নন্দলালকে জানায় তুলসী। নন্দলালও খুশি হয় অত্যন্ত, তারিফ করতে ভুল করে না নববধূর। সেই বাহানায় একদিন তুলসী বোঝায় নন্দলালকে, গ্রামের লক্ষ্মীনারায়ণ মন্দিরে একটি বিশাল পুজোর আয়োজন করো। সেই পুজোর আয়োজনে সকল গ্রামবাসীকে আমন্ত্রণ করো। তারপরের পদক্ষেপ আমি যেমন যেমন বোঝাবো তেমন তেমন তুমিও করে যাবে। তাহলে এই দুষ্ট জ্ঞাতি আত্মীয়দের উৎখাত করা সহজ হয়ে উঠবে। দিন কয়েক পরে এক শুভ দিন দেখে গ্রামে লক্ষ্মীনারায়ণ মন্দিরে এক বিশাল পুজোর আয়োজন করা হয়। মুখার্জি পরিবারে গৃহবধূর সন্তান সম্ভাবনায় সেই পুজোয় সমগ্র গ্রামবাসীকে আমন্ত্রিত করা হয়। সাথেই পুজোর পরে পুজোর মহাপ্রসাদের মহাভোজের আয়োজন রাখা হয়। প্রভাত থেকেই মুখার্জি পরিবারের সকল সদস্য মন্দিরে উপস্থিত হলে পুজোর কার্য শুরু হয়। লক্ষ্মীনারায়ণ পুজোর মুখ্য কর্তা নন্দলাল তার বাম পাশে আসন গ্রহণ করে তার সহধর্মিণী সমহিমায় বসে রয়েছে। আজ মুখার্জি বধূর উপর থেকে চোখ সরানো যাচ্ছে না, এমন তার চোখ ধাঁধানো সাজসজ্জা। বহুমূল্যের মেরুন রঙের বেনারসি শাড়িতে মনোমোহিনী রূপের সাথে বহুমূল্যবান মণিমাণিক্য খচিত হিরে এবং স্বর্ণালঙ্কারে আভূষিত হয়ে পুজোয় বসে সকলের মন কেড়ে নেয় নিমেষেই। তার পাশে নন্দলাল যেন মলিন দর্শন। মুখার্জি বধূর অবয়ব থেকে আজ যেন এক অপূর্ব জ্যোতি বিচ্ছুরিত হয়ে পুজো প্রাঙ্গণে এক স্নিগ্ধ বাতাবরণের সৃষ্টি করেছে। চারজন পুরোহিত উচ্চাঙ্গ কণ্ঠে শ্লোক এবং মন্ত্রাদির দ্বারা দেবতার যজ্ঞের সাথে পুজোর বিধি সমাপন করতে ব্যস্ত। অত্যন্ত নিষ্ঠা সহকারে পুজোর সকল বিধি মেনে চলেছেন মুখার্জি দম্পতি। অদূরেই বসে সবকিছু লক্ষ্য করে চলেছেন ভক্তিভাবে মাতা ঠাকুরন। প্রায় ঘণ্টাখানেক পরে পুজোর সকল বিধি সম্পন্ন হয়। মঙ্গল আরতি এবং শান্তি জলের উপরান্ত পুজো সমাপ্ত হয়। এতক্ষণে মুখার্জি বধূর নজরে পড়ে মন্দির প্রাঙ্গণের দিকে অসংখ্য গ্রামবাসীর জমায়েত। তাদের মধ্যে বৃদ্ধ বৃদ্ধা যেমন আছেন, তেমনি নানান বয়সের পুরুষ ও মহিলা। এমনকি ছোট বাচ্চাদের উপস্থিতি দেখে প্রসন্নতা ছেয়ে যায় তার মুখমণ্ডলে। এইরূপ উপস্থিতি তার কাম্য ছিল। অত্যন্ত প্রসন্ন চিত্তে ইশারা দ্বারা নন্দলালকে বোঝায়, এখন সেই মুহূর্ত আসন্ন যেটার জন্য আজ এই পুজোর আয়োজন। মহাপ্রসাদ গ্রহণের পূর্বে সকল গ্রামবাসীর উদ্দেশ্যে নিজের বক্তব্য রাখা শুরু করো এই অমৃতময় মুহূর্তে। নন্দলাল মনে মনে উৎসাহিত হয়ে তুলসীর দ্বারা আগে থেকে যে সকল আলোচনা হয়েছিল সেই সব বিষয় গ্রামবাসীর সামনে বলতে শুরু করে। আমার অতি প্রিয় গ্রামবাসীর সকল গুরুজন এবং আমার ভাই বোনেদের উদ্দেশ্যে জানাই মুখার্জি পরিবারের তরফ থেকে অফুরন্ত কৃতজ্ঞতা ও ভালোবাসা। গুরুজনদের প্রণাম। এবারে আসি মূল বক্তব্যে। আপনারা সকলেই জানেন আমার বিকলাঙ্গতার জন্য এতদিন মুখার্জি পরিবারে আমি এবং আমার মাতা বার্তা ছিলাম আমাদের কিছু দুষ্টু সুযোগ সন্ধানী দূরসম্পর্কের জ্ঞাতি এবং আত্মীয়দের কাছে। কিন্তু ঈশ্বরের অশেষ কৃপায় আজ মুখার্জি পরিবারে বংশধর আসতে চলেছে আমার সুযোগ্য সহধর্মিণীর দ্বারা। তাই আপনাদের উদ্দেশ্যে বিনম্রতার সহিত প্রণাম জানাই। আমার সাথে আপনারা সহযোগিতা করলেই অবাঞ্ছিত দুষ্টু কুলকে সমূলে উৎখাত করে মুখার্জি পরিবারের দালান বাড়ির ভিটে থেকে উচ্ছেদ করে বসুগ্রামের বাইরের ছুঁড়ে ফেলে দেওয়ার এই কার্যে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। নন্দলালের বক্তব্যের পরে গ্রামবাসীর ভেতরে একটা চাপা গুঞ্জন ছড়িয়ে যায়। সেই গুঞ্জন মুহূর্তে চাপা পড়ে যায় নন্দলালের পরবর্তী বক্তব্যেই। খানিক শ্বাস নিয়ে পুনরায় বলতে শুরু করে, সকলে একটু শান্ত হয়ে আমার সম্পূর্ণ কথাগুলো শুনুন, তারপরে আপনাদের বক্তব্যের সুযোগ দেওয়া হবে। অগত্যা আর একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে অনুরোধ জানাই। হ্যাঁ, যে কথাই ছিলাম, আমাদের দালান বাড়ির দখলদারদের উচ্ছেদ করার পরে সেই স্থান মুখার্জি পরিবার উৎসর্গ করবে সমস্ত গ্রামবাসীর কল্যাণের জন্য।
আমাদের গ্রামে একটাও স্কুল নেই ছেলে মেয়েদের শিক্ষার জন্য। বহু দূরের গ্রামের স্কুলে যেতে হয় ছাত্রছাত্রীদের শিক্ষা গ্রহণের জন্য। এটা এতদিন এক প্রকার সকলের বিড়ম্বনা ছিল। তাই মুখার্জি বধূর ঐকান্তিক ইচ্ছার সম্মান জানিয়ে মুখার্জি পরিবার সিদ্ধান্ত নিয়েছে ওই দালান বাড়িটি গ্রামের স্কুলের জন্য দান করিবে। নন্দলালের বক্তব্যের সমাপ্তি হতেই হাততালিতে ফেটে পড়ে মন্দির প্রাঙ্গণ। তার সাথে মুখার্জি পরিবারের জয়ধ্বনি এবং মুখার্জি বধূর জয়গান গেয়ে ওঠে উপস্থিত সমস্ত গ্রামবাসী। নন্দলালের বক্তব্যের শেষে গ্রামের এক বৃদ্ধ ব্যক্তি বলেন, সবই তো বুঝলাম, কিন্তু এই দুষ্টুদের উৎখাত করার উপায় কি? ততক্ষণে মুখার্জি বধূ এগিয়ে এসে নন্দলালকে ইশারায় বোঝায় কি বলতে হবে। নন্দলালও তুলসীর ইশারা বুঝে বলে, আমাদের প্রথম কাজ হলো ওই দুষ্টদের ধোপা নাপিত বন্ধ করে দেওয়া। দ্বিতীয়ত, গ্রামের কেউ কোনো রকম সাহায্য না করা, এমনকি তাদের শস্য এবং আনাজ দেওয়া বন্ধ করা, গ্রামের দোকান থেকে বহিষ্কার করা, এই সব প্রথম পদক্ষেপ। এরপরেও যদি সমূলে বিতাড়িত না হয় তখন একযোগে গ্রামবাসী হল্লা বলে দেওয়া, কারণ ওই স্থান স্কুলের প্রতিষ্ঠার জন্য অত্যন্ত প্রয়োজন। নন্দলালের কথায় সকলেই সন্তুষ্ট হয়ে একযোগে বলে, আমরা সকল গ্রামবাসী মুখার্জি পরিবারের সাথে আছি, থাকব। তাছাড়া মুখার্জি পরিবারের গৃহবধূ সাক্ষাৎ মা লক্ষ্মীর অবতার স্বরূপ আমাদের গ্রামে অবস্থান করছেন। তার মস্তিষ্ক প্রসূত পরিকল্পনাকে বাস্তবায়িত করতে আমরা সকলেই মুখার্জি পরিবারের সাথে আছি, থাকব। তুলসীর মনের ইচ্ছা বাস্তবায়িত হতে দেখে অত্যন্ত পুলকিত হয়ে সকলকে নমস্কার জানায় এবং অনুরোধ করে সকলকে মহাপ্রসাদ গ্রহণের। একে একে গ্রামবাসী মন্দির সংলগ্ন প্রাঙ্গণে সমাবেত হয় প্রসাদ গ্রহণে। মুখার্জি বধূ নিজের হাতে সকলকে পরিবেশন করে পুজোর আসল ভোগ। তারপরে অন্যান্য ভোজন সামগ্রী পরিবেশন হয়। অবশেষে বেশ কিছুক্ষণ পরে সমস্ত গ্রামবাসী মহাপ্রসাদ গ্রহণের পরে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার সময় সকলের মুখে শোনা যায় মুখার্জি পরিবারের জয়ধ্বনি। সেই জয়ধ্বনি শুনে তুলসীর সাথে নন্দলাল গর্বিত হয়ে ওঠে। মা গৌরীদেবী উৎফুল্ল হয়ে এগিয়ে এসে তুলসীর প্রশংসা না করে থাকতে পারেন না। বলেন, তোর মাথায় এত বুদ্ধি, আমি সব দেখে শুনে অবাক না হয়ে থাকতে পারছি না। তোর যতই প্রশংসা করা যায় ততই কম। আমার ইহকাল কেটে গেল এই দুষ্টদের উৎখাত করতে, পারলাম কই? আর তোর বুদ্ধির জোরে এতদিনের আকাঙ্ক্ষা পূর্ণ হতে চলেছে, এটা কি কম কথা? আমার নন্দলালের বুদ্ধির প্রশংসা যতই করো ততই কম। আগে বলতাম আমার নন্দলাল খুবই ভালো ছেলে, এবার থেকে বলবো আমার নন্দলাল আর তার বধূ দুজনেই খুব ভালো। আরো মাস দুই অতিবাহিত হয়ে গেছে। এই 2 মাসের মধ্যে আত্মীয় জ্ঞাতিকুল অতি অতিষ্ঠ হয়ে একে একে বিদায় নেওয়া শুরু হয়েছে সবে। একযোগে গ্রামবাসীর দ্বারা বিভিন্ন ক্ষেত্রে অসহযোগিতায় বিক্ষুব্ধ হয়ে মুখার্জি ভিটে ছাড়তে বাধ্য হয় অনেকেই। তবুও কয়েকটি পরিবার থেকে যায়, এখনো তারা যেন নাছোড়বান্দা। এই বিরাট বাড়ি ছেড়ে কোথাও যেতে তাদের বিন্দু মাত্র ইচ্ছা মাত্র নেই। গ্রামবাসী এতদিনে তাদের সকল সুযোগ সুবিধা বন্ধ করেছে, তবুও তারা মাটি কামড়ে পড়ে আছে। এই ভাবনায় ভবিষ্যতে এমন চিটে গুড়ের মতো পড়ে থাকলে মুখার্জি বাড়ির এই ভিটে একদিন না একদিন তাদেরই হবে। এমন যখন পরিস্থিতি, তখন একদিন গোপনে সভা করে মুখার্জি বাড়ির বধূ নন্দলাল এবং গ্রামের বেশ কয়েকজন মাতব্বর, সেখানে বিভিন্ন আলোচনায় ঠিক হয় দালান বাড়ির প্রবেশ দ্বারে এবং দালান বাড়ির পেছনের দিকে সকল গ্রামবাসী মিলে এক বিশাল গর্ত খোঁড়ার আয়োজন শুরু করবে, যাতে ওই দুষ্ট জ্ঞাতিকুলের যে কয়জন এখনো মাটি কামড়ে পড়ে আছে তাদের প্রবেশ এবং বাহির হওয়ার রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এই কার্যের পরিচালনা করবে স্বয়ং জমির মালিক নন্দলাল এবং গৌরী দেবী। এই সম্পূর্ণ জমির মালিকানা এখনো পর্যন্ত গৌরী দেবীর এবং ভবিষ্যৎ মালিকানা নন্দলালের। তারা নিজের জমিতে নিজের ইচ্ছা মতো যা কিছু করতে পারে, এতে কারোর কিছু হস্তক্ষেপ করার উপায় থাকবে না। আলোচনার পরের দিন প্রভাত হতেই দলে দলে গ্রামবাসী দুভাগে ভাগ হয়ে দালান বাড়ির প্রবেশদ্বার এবং পেছনের প্রবেশদ্বারের সম্মুখে গর্ত করার আয়োজন করতেই জ্ঞাতিকুলের কয়েকজন লাঠি সোটা নিয়ে বেরিয়ে আসে এবং বলতে শুরু করে যে জমিতে আমরা বসবাস করছি, এটাই আমাদের অধিকার। যদি ভালোই ভালো এখান থেকে না চলে যাও তাহলে লাঠি চালাতে বাধ্য হব আমরা। জ্ঞাতিকুলের দুষ্টু লোকেদের কথা শুনে খেপে যায় গ্রামবাসী এবং কাল বিলম্ব না করে সদল বলে আক্রমণ করে মাটি খোঁড়ার যন্ত্রাংশ নিয়ে। তাতে ভয়াতুর হয়ে পেছনে হাঁটতে শুরু করে। গ্রামবাসী ততক্ষণে খেপে গিয়ে উগ্রপন্থা অবলম্বন করে। পেছন থেকে নন্দলাল তাদের উৎসাহ যোগায়। একসময় গ্রামবাসী দালান বাড়ির ভেতরে ঢুকে দুষ্টু জ্ঞাতিদের যাবতীয় জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে ফেলে বাইরের দিকে। এইরকম পরিস্থিতি দেখে দুষ্টু জ্ঞাতিরা কয়েকজন হাত জোর করে ক্ষমা ভিক্ষা চায়। গ্রামবাসীদের মধ্যে এক মাতব্বর বলে, তোমাদের যাবতীয় জিনিসপত্র বাইরে ফেলে দিয়েছি, সেই সব জিনিসপত্র তুলে নিয়ে গ্রাম থেকে বিদায় হও এই মুহূর্তে, না হলে আজ তোমাদের কপালে শনি নাচছে। আর কিছুক্ষণ যদি এই স্থানে উপস্থিত থাকো রক্ত গঙ্গা বয়ে যেতে দেরি হবে না।
গ্রামবাসী রক্তচক্ষুর সামনে নিজেদের নিরুপায় হতে দেখে ওই স্থান থেকে হাত জড়ো করে পলায়ন করতে উদ্ধত হয়। পেছন থেকে গ্রামবাসী তাড়া করার অভিপ্রায় সমূহে চিৎকার আরম্ভ করে। তাতে অত্যাধিক ভয় পেয়ে নিজেদের যৎসামান্য সামগ্রী জোগাড় করে গ্রাম থেকে পলায়ন করতে থাকে। এতক্ষণ অন্দরমহলের আড়াল থেকে সবকিছুই নজরে রেখেছিল মুখার্জি বধূ তুলসী। অবশিষ্ট দুষ্টু জ্ঞাতিকুল পলায়ন করিবার পরে স্বমহিমায় ওই স্থানে এসে উপস্থিত হয় এবং নন্দলালকে ইশারায় যা বোঝায় সেই সব বক্তব্য গ্রামবাসীদের উদ্দেশ্যে বলে নন্দলাল, সকলে এবার শান্ত হয়ে এক জায়গায় উপস্থিত হও। আজ আমরা সকলেই অত্যন্ত খুশি। এতদিনের অবাঞ্ছিত দখলদারি মুক্ত হওয়ায় কাল থেকে আমাদের প্রধান কাজ এই দালান বাড়ি স্কুলের উপযোগী করে তোলার। এর জন্য যা অর্থের প্রয়োজন মুখার্জি পরিবারের সম্পূর্ণ দায়িত্ব, কিন্তু সহযোগিতা আপনাদের। তবে এই বিশাল দালান বাড়ি একটি স্কুলের রূপরেখা নেবে। এই কার্য যত শীঘ্রই সমাপ্ত করা যায় ততই মঙ্গল, কেননা গ্রামের শিক্ষার্থীদের আর বেশি বিলম্ব করাতে রাজি নন মুখার্জি বাড়ির গৃহবধূ। তাই সকলের কাছে আমার বিনম্র নিবেদন, নিজেদের সময় বের করে কিছুটা শ্রম স্কুলের জন্য দেওয়ার। সকল গ্রামবাসী আজ অতি প্রসন্ন। সকলেই একযোগে জয়গান গেয়ে ওঠে মুখার্জি বাড়ি গৃহবধূর। মুখার্জি বাড়ি গৃহবধূ তুলসী সকলের সামনে হাতে জড়ো করে অভিবাদন জানায় আগামী দিনের স্কুলের পরিকল্পনায়। খানিকক্ষণ পরে গ্রামবাসী সকলের প্রস্থানের পরে মুখার্জি বাড়ির সদস্যরা অন্দরমহলে এসে উপস্থিত হয় বিশ্রামের উদ্দেশ্যে। তখনই নন্দলাল বন্দনা করার ভঙ্গিতে তুলসীকে বলে, তোমার উপস্থিত বুদ্ধিতে এতদিনের অযাচিত দাবিদারদের উৎখাত করতে পেরে আমরা অত্যন্ত খুশি। আজ মনে হচ্ছে তুমি যেন মুখার্জি পরিবারের সর্বমঙ্গলা। তুমি এই বাড়িতে পা রাখতেই কেবল শুভ শুভই হচ্ছে। মা গৌরী দেবীও এসে পুত্রবধূকে প্রশংসা না করে থাকতে পারে না। আজ তিনিও প্রসন্ন এতদিনের কাঁটা তুলতে পেরে। দেখতে দেখতে মুখার্জি বাড়ি গৃহবধূর ৭ম মাস অতিক্রম করে গেছে গর্ভাবস্থার। গৌরী দেবী একদিন গৃহবধূর সাধভক্ষণের আয়োজনের ব্যবস্থা করেন। গ্রামের অনেক বধূদের আমন্ত্রিত করলেন। সেই মতো এক শুভদিন দেখে সকাল থেকেই মুখার্জি বাড়ির অন্দরমহলে উৎসব লেগে যায়। নববধূকে স্নানের পরে মূল্যবান বস্ত্রের পরিধানের পরে অন্দরমহলে প্রাঙ্গণে এনে বসানো হয়। উপস্থিত সকল সধবা রমণীগণ একে একে অভিবাদন জানায় পুষ্প, দুর্ব, ধান, তিল সহকারে, এবং যার যেমন সাধ্য তেমন ফলমূলের উপহার দিয়ে গর্ভস্থ শিশু ও মায়ের কল্যাণ কামনা করে একে একে। এমন স্ত্রী আচারে পুরুষ প্রবেশ নিষেধ হলেও নন্দলালকে ব্রাত্য করে রাখা যায়নি। অদূরেই একটি আরাম কেদারায় বসে সকল কাজ একাগ্র চিত্তে দেখে গেছিল আদ্যপান্ত। সবশেষে গৌরী দেবী এসে পুত্রবধূকে আশীর্বাদ করে একটি অত্যন্ত ওজনদার সীতাহার পরিয়ে ঠোঁট ধরে আদর করে বলেন, শতপুত্রের জননী হয়েও সুস্থ থেকো। সকলকে নিয়ে সুখে দুঃখে শান্তিতে গৃহস্থ পরিচালনা করো, এটাই আমার আশীর্বাদ। গ্রামের বধূগণের অন্দরমহলে ভোজনের আয়োজনের স্থানে সকলকে উপস্থিতির আহ্বান জানায় মুখার্জি বধূ। অন্য রমণীদের প্রস্থানের পরে তুলসী নিকটে আসে নন্দলাল। তার হাতে লালা শালুতে কিছু দেখে প্রশ্ন করে দুনয়ন তুলে। নন্দলাল ভার্যা কোনো উত্তর না দিয়ে লাল শালুতে মোড়া উপহারটি প্রিয়তমার স্ত্রীর হাতে দিয়ে বলে, এই সামান্য উপহার গ্রহণ করো আমাকে এত বড় খুশি দেওয়ার জন্য। তোমার জন্যই আজ আমি পিতা হওয়ার গৌরবে গৌরবান্বিত। এর সম্পূর্ণ কৃতিত্ব তোমার। হঠাৎ তুলসী নিজের হাতে নন্দলালের মুখ চেপে ধরে বলে, এই সম্মানের শ্রেয় সম্পূর্ণ তোমার। বিনা পুরুষে নারী কখনোই মাতৃত্বের আস্বাদ পায় না, তাই এই গৌরবের শ্রেয় তোমার। নন্দলালের নয়ন সিক্ত হয়ে ওঠে নিমেষে। অধরে মিষ্টি হাসি খেলে যায় তুলসী। দুহাতে নন্দলালের নয়নের অশ্রু মুছে দিতে দিতে বিগলিত হয়ে ওঠে। মনে মনে ভাবে, আমার বিকলাঙ্গ স্বামীর মনটি খুব সুন্দর, একদম শিশুর মতো মনের অধিকারী। এখন থেকে দুই শিশুকেই দেখাশোনার দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে। অবশেষে একদিন প্রভাতে মুখার্জি বধূর গর্ভস্থ শিশু জানান দিল তার আর ভালো লাগছে না মাতৃ জঠরে বন্দি অবস্থায় থাকতে। এবার সে পৃথিবীর আলো বাতাসের পরিচিতি চায়। সেদিন ভোরের আগে গর্ভস্থ শিশু অস্থির হয়ে ওঠে পৃথিবীর আলো দেখার জন্য। রাত থেকে তুলসীর শরীর অস্থির অস্থির লাগছিল। ভোর হওয়ার আগেই একবার বিছানা একবার স্নানঘর করতে শুরু করার সাথে প্রসব বেদনা শুরু হয়। তুলসীর অস্থিরতা দেখে নন্দলাল চিৎকার করে আওয়াজ দেয় পাশের শয়নকক্ষে বিশ্রামরত ধাইগণের উদ্দেশ্যে। গৌরী দেবী অনেক আগে থেকে দুজন ধাইয়ের ব্যবস্থা করে রেখেছিলেন গৃহবধূর জন্য। কখন কি হয় এই চিন্তায় আজ তাদের আসল কাজের মুহূর্ত এসে গেছে বুঝে দৌড়ে আসে গৃহবধূর কক্ষে। ধাই দুজন তুলসীর কাছে আসতেই দেখে প্রসব বেদনা শুরু হয়ে গেছে। তার আর অপেক্ষা না করে তুলসীকে নিয়ে যায় পাশের প্রসূতি গৃহে। আতুর ঘর, আগে থেকে সেখানে সব ব্যবস্থা করে রাখা ছিল। প্রসূতি গৃহে নিয়ে যেতেই তুলসীর উপাচার শুরু হয়।
এদিকে নন্দলাল হাঁক ডাকে নিমেষে আগুনের মতো ছড়িয়ে যায় তুলসীর প্রসব বেদনার সংবাদ বড় বাড়ির অন্দরমহলে। সংবাদ পেতেই গৌরীদেবী ছুটে আসেন প্রসূতি কক্ষের সামনে। ততক্ষণে বড় বাড়ির অন্য পরিচারিকাও এসে পৌঁছে গেছে সেই স্থানে। কিছুক্ষণেই কানে কানে খবর পৌঁছে যায় সমস্ত গ্রামে। একে একে সকলে এসে উপস্থিত হয় মুখার্জি বাড়ির সামনে সুসংবাদের আশায়। প্রভাতের আলো ফোটার সাথে সাথেই প্রসূতি কক্ষের থেকে নবজাত শিশুর ক্রন্দন ভেসে আসে। গৌরী দেবী ভগবানের উদ্দেশ্যে হাত জড়ো করে নীরবে প্রার্থনারত। নন্দলাল নিজের কক্ষে অস্থির হয়ে উঠেছে। অনেকক্ষণ থেকে পাশের কক্ষ থেকে যন্ত্রণাযুক্ত আওয়াজ আসছিল তার প্রিয়তমা পত্নীর। সেই যন্ত্রণাময় আওয়াজ কানে আসতেই মনটা অস্থির হয়ে ওঠে বেদনায়। এমন সময় নবজাত শিশুর ক্রন্দনের আওয়াজে মনটা প্রসন্ন হয়ে ওঠে। মনে মনে ভাবে অবশেষে নবজাতক শিশু সকৌশল ভূমিষ্ঠ হয়ে গেছে। এই উৎকণ্ঠায় কান পেতে বসে থাকে সুসংবাদের আশায়। নবজাত শিশুর ক্রন্দনের পরে একজন ধাই বেরিয়ে আসে প্রসূতি কক্ষ থেকে। গৌরী দেবীকে জানায়, আনন্দ মিশ্রিত কণ্ঠে, মা ঠাকুরন, শঙ্খধ্বনি বাজাও, সমূহে উলুধ্বনি দাও। মুখার্জি বাড়ির বংশধর এসেছে। মুখার্জি বাড়ি গৃহবধূ পুত্র সন্তান জন্ম দিয়েছে। মুহূর্তেই মুখার্জি বাড়ির অন্দরমহলে শঙ্খধ্বনি এবং উলুধ্বনিতে কেঁপে উঠল প্রভাতেই। মুখার্জি বাড়ির অন্দরমহল থেকে পুরো গ্রামে মুহূর্তে ছড়িয়ে পড়ল এই সংবাদ। দলে দলে জটলা পাকিয়ে গ্রামবাসী এসে পৌঁছায় বড় বাড়ির সামনে। এদিকে ততক্ষণে মা ঠাকুরন প্রসূতি গৃহে প্রবেশ করে মা ও সন্তানকে নিজের চোখে দেখে এসেছেন। দুজনেরই সুস্থ আছে। পাশের কক্ষে অপেক্ষারত পুত্র নন্দলালের নিকটে গিয়ে বলেন, বৌমা ও আমার কুলপ্রদীপ দুজনেই সুস্থ আছে এবং খুব ভালো আছে। এতক্ষণ প্রচন্ড উৎকণ্ঠায় অপেক্ষায় ছিল নন্দলাল। মায়ের থেকে আনন্দ সংবাদ পেয়ে ধাতস্থ হয়ে শুধায়, পুত্র কেমন হয়েছে? পুত্রের বিচলতা দেখে মৃদু হেসে গৌরদেবী বলেন, মুখার্জি বাড়ির কুলপ্রদীপ হয়েছে অবিকল তোর প্রতিচ্ছবি, তবে মনে হয় তোর থেকেও শতগুণ সুন্দর হবে। যেমন তার নাক নকশা তেমনই গৌরবর্ণ। সামান্য অপেক্ষা কর, ধাইরা নাতিকে পরিশ্রুত করে নতুন বস্ত্রের আভরণে তোর দর্শন করাবে। মাতা পুত্রের কথোপকথনের মাঝে কক্ষের বাইরে থেকে ধাই আওয়াজ দেয়, কই গো কর্তা ও মা ঠাকুরন, কই গেলে সব? নাতিকে দেখবে তো? আমি নিয়ে এসেছি যে। ধাইয়ের আওয়াজ কানে যেতেই নন্দলাল বলে, এই কক্ষের ভেতরে নিয়ে এসো, আমি এই সময়ের জন্য অপেক্ষারত অধীর আগ্রহে। নন্দলালের সামনে সদ্যজাত শিশুটি নিয়ে আসলে সে অভিভূত হয়ে যায়। শিশুপুত্রের দর্শন মাত্রই দু চোখ বেয়ে আনন্দাশ্রু বেরিয়ে আসে মুহূর্তে। খানিকক্ষণ বাকরুদ্ধ হয়ে তাকিয়ে থাকে তার প্রতিচ্ছবির দিকে। মনে মনে ভাবে, এই শিশু আমার অংশ। যতই ভাবে তুলসীর উপরে ততই স্নেহ, মায়া, ভালোবাসা গভীর হয়ে ওঠে। এইসব চিন্তা করে বলে, আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না এই শিশুটি যে আমার অংশ। সত্যি আমি অভিভূত। আনন্দ প্রকাশ করার ভাষা নেই আমার কাছে। মায়ের উদ্দেশ্যে বলে, মা, নবজাত শিশুর প্রথম দর্শনের মুখ দেখাই এর উপহার কই? আমি সেই উপহার এখনই দিতে চাই। মুখার্জি বাড়ির বংশধর ভূমিষ্ঠ হতেই যেন উৎসব লেগে যায় গ্রামে। বেশ কয়েকদিন ধরে চলে সে উৎসবের রেশ। এতদিনে দালান বাড়ির অংশে স্কুলের কার্য প্রায় শেষ। মুখার্জি বধূ সন্তান প্রসবের পরে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। এবার মুখার্জি বধূ তার ইচ্ছা প্রকাশ করে, স্বামীকে জানায় নবজাতকের নামকরণের সাথে স্কুলের প্রতিষ্ঠা একই দিনে পূজা অর্চনার সাথে অনুষ্ঠিত হবে। সেই দিনের জন্য প্রস্তুতি নাও অবিলম্বে। মুখার্জি বধূর আদেশ বলে কথা। নন্দলাল আহ্বান করে গ্রামের জ্যোতিষীকে। তিনি বিধান দেয় শুভ দিনক্ষণের। অবশেষে এক শুভ দিনে দুটো উৎসব একসাথে শুরু হয়। অনুষ্ঠান শুরু হতে জ্যোতিষী এবং ব্রাহ্মণ নবজাত শিশুর পুষ্টি বিচার করে নাম রাখেন গোবিন্দলাল। সেই দিনই স্কুলের শুভারম্ভের পূজা অর্চনা করা হয়। নবজাতক গোবিন্দলালকে স্কুল দালান বাড়ির ভবিষ্যৎ অধিকর্তা ঘোষণা করা হয়। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে এক সময় শেষ হয় নবজাতকের নামকরণ এবং স্কুলের শুভারম্ভের ক্রিয়াকার্য সমাপ্ত হয়। পরের দিন থেকে স্কুল শুরু হওয়ার অনুমতি প্রদান করে মুখার্জি বাড়ির মাতা ঠাকুরন। স্কুলের পাঠ্যক্রম শুরু হয়ে মাস তিনেক হয়েছে। অবিলম্বে গ্রামেরই কিছু শিক্ষিত যুবক যুবতীদের অধ্যাপনার কাজে নিযুক্ত করতে পারায় স্কুল নিজের গতিপথে এগিয়ে চলেছে। গ্রামের ছোট ছোট শিশু থেকে বয়স্করা পর্যন্ত উপস্থিত হয়ে শিক্ষা গ্রহণ করছেন মাঝে মাঝে। সকলের শিক্ষার গ্রহণের উৎসাহ দেখে নন্দলালের ইচ্ছা হয় পুনরায় শিক্ষা গ্রহণের। এদিকে গোবিন্দলালের বয়স 4 মাস হতেই পুনরায় আনন্দ সংবাদ আসে বড়বাড়ির অন্দরমহল থেকে। মুখার্জি বধূ পুনরায় 3 মাসের অন্তঃসত্ত্বা। দিকে দিকে প্রচার হতে সময় লাগে না। নন্দলাল উদ্দেশ্যে সকলে ধন্য ধন্য করে ওঠে। গৌরী দেবী প্রসন্ন চিত্তে গদগদ হয়ে তুলসীকে আশীর্বাদ করেন। দেখতে দেখতে 8ম বর্ষ পার হয়ে যায়।
নন্দলাল আর তুলসীর বিবাহের এই 8 বছরে 8টি সন্তান মুখার্জি পরিবারকে উপহার দিয়েছে মুখার্জি বাড়ির গৃহবধূ তুলসী। গৌরী দেবী ইদানিং আর তেমন হলচল করতে পারেন না। নানাবিধ বার্ধক্যজনিত রোগের কারণে তিনি এখন প্রায় শয্যাশায়ী। মুখার্জি বাড়ির সর্বময় কর্ত্রী বর্তমান তুলসী। তুলসীর বুদ্ধিতেই আজ বাজিমাত নন্দলালের। নন্দলাল কেবল বক্তা, সমস্ত কিছু পরিচালনার কৃতিত্ব সেই মুখার্জি পরিবারের গৃহবধূ তুলসীর। নন্দলালের 8ম সন্তান ভূমিষ্ঠর পরেই ভাগ্যের অবস্থান বর্তমান বৃহস্পতির 8ম স্থানে। নন্দলালের জ্যেষ্ঠ পুত্রের বছর ঘুরতে না ঘুরতেই ঘর আলো করে এলো মা লক্ষ্মী। মুখার্জি পরিবারের প্রথম কন্যা সন্তান, তাই নাম রাখা হয় দুর্গা। ঠিক তার পরের বছর পূর্ণ না হতেই তৃতীয় পুত্র সন্তান আসে মুখার্জি পরিবারের, নাম রাখা হয় গোপাল লাল। স্কুল তার গতিতে চলছিল, সম্পূর্ণ দেখাশোনার দায়িত্বে ছিল মুখার্জি বধূ তুলসী। চতুর্থ সন্তান পুনরায় কন্যা সন্তান, নাম রাখা হয় লক্ষ্মী। এমন করে পঞ্চম পুত্র সন্তান জন্মগ্রহণ করলে নাম রাখা হয় সুন্দরলাল। পুনরায় বছর ঘুরতে না ঘুরতেই কন্যা সন্তানের জন্মের পরে নাম রাখা হয় সরস্বতী। সপ্তম পুত্র সন্তান জন্ম হলে তার নাম রাখা হয় বল্লভলাল। সর্বশেষ 8ম গর্ভের কন্যা সন্তানের ভূমিষ্ঠের পরে নাম রাখা হয় জাহ্নবী। তুলসীর পুঁথিগত শিক্ষা না থাকলেও সাংসারিক পরিচালনার দায়িত্ব স্বাচ্ছন্দ্যভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছিল, সেটা তার সদিচ্ছায়। সংসারের প্রতি মোহ ভালোবাসা এটাই প্রমাণ করে। মুখ বধির হয়েও সংসারের প্রতি কর্তব্য ভালোবাসা নিজের পরিবার সন্তানদের উন্নতির শিখরে পৌঁছাতে পেরেছিল। তুলসী কোনো উচ্চ বংশের সন্তান নয়, জন্ম থেকে মুখ বধির। বাল্যকাল থেকে মাতৃস্নেহের বঞ্চিত, অসম্ভব দারিদ্র্যের মধ্যে বড় হওয়া একটি অতি সাধারণ কিশোরী। ভাগ্যের জোরে নন্দলালের মতন ধনী পরিবারের বিকলাঙ্গ সন্তানের সহধর্মিণী হয়েও নিজেকে যেভাবে স্বাবলম্বী করে তুলেছিল, এটাই ছিল তার লড়াই। 80% বিকলাঙ্গ স্বামীকে সাদরে গ্রহণ করে সুকল্পিতভাবে পরিচালনায় সুদক্ষ এক গৃহিণী কর্তব্য করে গেছিল। অসম্ভবকে সম্ভব করার গুরু দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে নিজেকে সাব্যস্ত করতে পেরেছিল, এটাই তার কাছে চ্যালেঞ্জ ছিল। এতেই বোঝা যায় একটা ভেঙে পড়া বিধ্বস্ত সংসার কোনো উপযুক্ত নারীর স্পর্শে সোনার সংসার হতে সময় লাগে না। কেবলমাত্র ইচ্ছা শক্তি এবং মনোবলের জোরে পরিস্থিতির অধ্যয়ন করে সঠিক মূল্যায়ন করাটাই আসল কৃতিত্ব, যেটা তুলসী নিজের জীবনকালে করে দেখিয়েছিল। প্রত্যেকটি নারীর মধ্যে একটি প্রকৃতিগত দুর্গা বাস করে। তার ইচ্ছা শক্তিতে সমাজ সংসারে পরিবর্তন হয়। আবার কখনো কখনো এমনও অনেক রমণী আছে যাদের সংস্পর্শে সংসার সমাজ ধূলিসাৎ হতে বিন্দুমাত্র সময়ের অপেক্ষা রাখে না। পুরুষ কর্মযোগী হলেও নারী বিনা পুরুষ সম্পূর্ণ অধরা, এটাই সর্বসম্মতভাবে বিচার্য। তুলসী একটি নিম্ন জাতের অশিক্ষিত নারী হওয়া সত্ত্বেও তার উপস্থিত বিদ্যা বুদ্ধি সুচারুভাবে পরিচালনায় সুদক্ষ হয়ে ওঠা একটি নারী চরিত্রের সর্বগুণ সম্পন্ন চরিত্র। তাই হয়তো প্রত্যেকটি নারীর ভেতরে পরিচালনাগত শক্তির ভাণ্ডারে প্রাচুর্য থেকে থাকলেও সেগুলো সময়ে সময়ে বাস্তবায়িত করার ইচ্ছা শক্তি, মানসিক পরিকল্পনা, অল্পতে ভেঙে না পড়ার মানসিকতার থেকে সরিয়ে নিয়ে লড়াকু মনোভাব নিয়ে এগিয়ে যাওয়াই একটি নারীর আভ্যন্তরীণ শক্তি, যেটা তুলসী করে দেখিয়েছিল। একটি নারী যদি পরিচালনায় সুদক্ষ হয় তবে সেই সংসার, সেই সমাজ দিন দিন উন্নতি করবে। একটি নারীর ভিতরে ঈশ্বর ঐশ্বরিক শক্তির প্রাচুর্য ভরে দিয়েছেন অফুরন্তভাবে। সন্তান প্রসবের পরে নারীর পুনর্জন্ম হয়। সৃষ্টিকে নিজের অস্তিত্বের ভিতর দীর্ঘ 10 মাস লালন পালন করার শক্তি কেবলমাত্র নারীই পারে। সংসারকে বেঁধে রাখার অভূতপূর্ণ শক্তি কেবলমাত্র নারীতেই পাওয়া যায়। সর্বগুণা সম্পূর্ণ নারী সবসময় নিজের স্বার্থ দেখে না। তুলসীর 8টি সন্তান হওয়া সত্ত্বেও নিজের কর্তব্যে অবিচল ছিল। প্রত্যেকটি সন্তানকে সমান শিক্ষা এবং সমান অনুশাসনে বড় করতে পেরেছিল। বাল্যকাল থেকে প্রত্যেকটি সন্তানকে শিক্ষা দিয়েছিল স্বার্থপরতা থেকে বহু দূরে থাকার সুশিক্ষা, সকলের দুঃখ ভাগ করে নেওয়ার মনোবৃত্তি, উচ্চবিত্ত নিম্নবিত্ত সকল মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করার শক্তি, গোড়া ধর্মীয় আচরণ থেকে দূরে থাকার পরামর্শ, মানব ধর্ম মানব সেবাই জীবনের মূল মন্ত্র, জাতপাত নিয়ে বিরুদ্ধাচরণ থেকে বহু দূরে থাকার মানসিকতা। শিশু বয়স থেকে তাদের শিক্ষা দিয়েছিল পরিশ্রম করার, শ্রম করার মধ্যে কোনো লজ্জা ঘৃণা বোধ যাতে না আসে। যে কোনো প্রকার শ্রমই প্রশংসনীয়। পরশ্রী কাতরতা থেকে বহু দূরে থাকার পরামর্শ, অন্যের সম্পত্তির উপর লোভ না করা, নিজের যেটুকু আছে সেটুকুতে সন্তুষ্ট হওয়া, গুরুজনকে সম্মান দেওয়া, ছোটদেরকে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার নিজের করে নেওয়ার শক্তি তুলসী বারংবার বুঝিয়েছিল। নিজের সন্তানদের জাতপাতের ধর্ম উঁচ নিচের ভাবনা থেকে দূরে থাকা। তুলসীর শিক্ষা পরবর্তী সময়ে রং লেগেছিল তার সন্তানদের ভেতরে। গ্রামের সকলেরই প্রিয় হয়ে উঠেছিল মুখার্জি পরিবারের প্রত্যেকটি সন্তান। জ্যেষ্ঠ পুত্র গোবিন্দলাল বড় হয়ে উচ্চ শিক্ষার্থের পরে গ্রামের ফিরে আসে। গ্রামের স্কুলটির পাশাপাশি মহাবিদ্যালয় গঠনের কাজে নিজেকে সমর্পিত করে।
মাতৃশিক্ষায় মনে প্রাণে গ্রহণ করেছিল সকল সন্তানেরা। তাই প্রত্যেকটি সন্তান মানুষের মতো মানুষ হতে পেরেছিল। মানুষ হওয়ার মানে এই নয় প্রচুর ধনসম্পত্তির অধিকারী হয়ে ওঠা। একটা সফল মানুষ মানবদরদী হয়ে ওঠা অত্যন্ত আবশ্যক। কেবলমাত্র নিজেরটাই দেখব, নিজের সুখটা নিয়েই খুশি থাকবো, এমন শিক্ষা দেয়নি তুলসী তার সন্তানদের। মেয়েদের মধ্যে বড় ছিল দুর্গা। সেই দুর্গাকে নিয়ে গর্বের ঠিকানা ছিল না সমস্ত গ্রামে। মুখার্জি পরিবারের চৌহদ্দি পেরিয়ে গেছিল তার গৌরব দিক দিগন্তে। যেমন অনিন্দ সুন্দরী, তেমনি তার মিষ্টি মধুর স্বভাব মুহূর্তেই আপন করে নিত সবাইকে। শিক্ষার সাথে সাথে গ্রামের গরিব দুঃখী পরিবারগুলোর পাশে দাঁড়ানোর মানসিকতা। কার বাড়িতে উনুন জ্বলেনি, কার বাড়িতে মুমূর্ষু রোগী, সবকিছু ফেলে পাশে দাঁড়ানো এবং সর্ববিধ উপাচার করা, এটাও তার দায়িত্বের মধ্যে। এমনই মনে করত দুর্গা। এই সকল গুণ তাকে হাত ধরে শেখাতে হয়নি, প্রাণাদিত হয়ে এগিয়ে যাওয়ার মানসিকতা পেয়েছিল মায়ের কাছ থেকে। তৃতীয় পুত্র মাধবলালকে তৈরি করেছিল ব্যারিস্টার। পরবর্তী সময় অনেক বড় অ্যাডভোকেট হলেও শহরে বসে যাওয়ার মানসিকতা ছিল না। নিজেদের জমি জমা এবং নিজেদের গ্রাম ছাড়াও আর্থিকভাবে অনগ্রসর পরিবারের সাথে দাঁড়িয়েছিল। নিজের ওকালতির অর্থ গরিব পরিবার এবং গ্রামের উন্নয়নের জন্য ব্যয় করতে শিখেছিল সেই মায়ের কাছ থেকে। কোনো সন্তানের উপরে কোনোদিনও চাপ সৃষ্টি করেনি নন্দলাল। নিজের ইচ্ছা অনিচ্ছাগুলো চাপিয়ে দেওয়ার মানসিকতাও ছিল না নন্দলালের। সে ভালো ভ্রান্তি জানত তার মায়ের শিক্ষায় শিক্ষিত সকল সন্তান। তাই সহধর্মিনী সকল সদিচ্ছায় প্রতিবাদ করার মানসিকতা কোনোদিনও জন্মায়নি। নিঃশব্দে সহযোগিতা করে গেছে সহধর্মীর প্রতিটি কার্যে। চতুর্থ পুত্রী লক্ষ্মী, নাম যেরূপ পেয়েছিল সেই রূপ স্ত্রী। ধীর স্থির স্মিত বাক্যের বিনিময়ে অনেক কিছু বুঝিয়ে দেওয়ার অসীম শক্তি পেয়েছিল লক্ষ্মী। সম্পূর্ণ মায়ের ছায়া, কর্তব্যপরায়ণ যেন রক্তে বসেছিল। উচ্চশিক্ষার পরে অতি সাধারণ মধ্যবিত্ত পরিবারের একটি উচ্চশিক্ষিত সন্তানের সাথে বিবাহ দেয়। শ্বশুর বাড়িতে গিয়েও কেবল সংসার নিয়ে বেঁধে থাকেনি, সমাজ কল্যাণের দিকে হাত বাড়িয়ে দিয়েছিল স্বামী শ্বশুরের পরিবার সামলে। পঞ্চম পুত্র সুন্দরলাল কৃষি বিজ্ঞান নিয়ে উচ্চ শিক্ষিত হয়েও সামলেছিল পারিবারিক বিষয়ভিত্তিক সম্পদ। চাষের কাজে আদি পুরাতন রীতি থেকে আধুনিকতার ছোঁয়ায় এক নতুন দিগন্তের পথ দেখিয়েছিল। আশেপাশের 10টা গ্রামের মানুষকে নিয়ে এগিয়ে চলেছিল কৃষিভিত্তিক নতুন দিগন্তের সন্ধানে। নিজের গ্রামেই খুলেছিল বিভিন্ন রকমের ফার্ম, কৃষি ল্যাবরেটরি। দেশ বিদেশ থেকে আনিয়েছিল বিভিন্ন কৃষি যন্ত্রাংশ। সপ্তাহে 2 দিন সুন্দরলালের উৎসাহ পেয়ে গ্রামের মাঝেই হতো কৃষি সম্মেলন। সেখান থেকে চাষবাসের আধুনিকত্ব জানতে পেরে নিজেদের জমিতে ফসল উৎপাদনে প্রোৎসাহিত হয়ে উঠত কৃষকগণ। কেবল কৃষিতেই থেমেছিল না সুন্দরলাল। গোপালন, ভেড়া ছাগল এবং মুরগির খামার করতে আধুনিকত্ব শিখিয়েছিল। কি করে সামান্য জমিতে একটা ছোট্ট ব্যবসা দাঁড় করাতে পারা যায়, তার মূল মন্ত্র। কৃষি বিজ্ঞানের মাস্টার ডিগ্রি পাওয়ার পরেও নিজের জীবনের গতিকে সামান্য চাকরিতে বেঁধে না রেখে সমগ্র জনসমাজের সাহায্যের জন্য নিজেকে অর্পিত করেছিল। এমনই ছিল তার শিক্ষা। বলাই বাহুল্য, বাল্যকাল থেকে সুন্দরলালের প্রধান উৎসাহ ছিল কৃষিকাজে। এখান থেকে মায়ের অনুপ্রেরণা সাহায্য করেছিল জীবনের পথে এগিয়ে যেতে। ষষ্ঠ পুত্রী সরস্বতী ছিল সম্পূর্ণ মায়ের প্রতিচ্ছবি। স্বভাবে ছিল সংসারী আর ছিল অত্যন্ত লাজুক। বাইরের জগৎটাকে সহজে নিতে পারেনি সরস্বতী। তাই তুলসী তার স্বভাবের অনুকূল শিক্ষা দিয়েছিল গণিত শাস্ত্রের। একসময় বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণের পরে গণিত শাস্ত্র অধ্যয়নের জন্য শহরের উচ্চ বিদ্যালয় বেশ কয়েক বছর অধ্যয়ন করতে পাঠিয়েছিল। শিক্ষা গ্রহণের শেষে ফিরে এসে গ্রামের উচ্চ বিদ্যালয় শিক্ষাদানের কাজে নিজেকে সমর্পিত করেছিল দীর্ঘদিন। পরে অবশ্য সুপাত্র দেখে পাত্রস্থ করেছিল নন্দলালের সুযোগ্য সহধর্মিনী। প্রত্যেকটি সন্তানকে তার ইচ্ছা মতো নতুন দিগন্ত দেখিয়েছিল নন্দলাল ভার্যা। কোনো সন্তানের উপরে নিজের ইচ্ছা চাপিয়ে দেওয়া কিংবা তার ইচ্ছার বিরুদ্ধে নিজের জীবন গঠন করার থেকে বহু দূরে ছিল তার মানসিকতা। বাল্যকাল থেকে তাদের মনোভাব অনুরূপ শিক্ষা প্রদান করতে সাহায্য করত তুলসী। শেষ 2 সন্তান বল্লভলাল ও জাহ্নবী বলাই বাহুল্য অন্য সন্তানদের রূপরেখা নিজেদেরকে সাজিয়ে তুলেছিল। গৌরী দেবী দীর্ঘদিন গত হয়েছেন। 8 নাতি নাতনিকে চোখের সামনে বড় হতে দেখেছিলেন। নিজের পুত্রের পরিস্থিতি দেখে একদিন সংকটে পড়ে গেছিলেন। মনে মনে ভেবেছিলেন মুখার্জি পরিবার বোধহয় নন্দলালের পরে সমাপ্ত হয়ে যাবে। তার সেই ব্যাকুলতা ভুল প্রমাণিত করে মুখার্জি বধূ তুলসী। মুখার্জি পরিবারকে এতটাই এগিয়ে নিয়ে যেতে পেরেছিলেন, তার পুত্রবধূ একদিন বট বৃক্ষে পরিণত হবে তার কল্পনার বাইরে ছিল। মৃত্যু সজ্জায় নানাবিধ শারীরিক যন্ত্রণাতেও মনে প্রফুল্লতা ভরে উঠেছিল। তার সংসারের পরবর্তী উত্তরাধিকারী তার থেকেও সক্ষম, এটা ভেবে নিশ্চিন্তে পরলোক গমন করতে পেরেছিলেন।
সকলের অন্তরালে থেকে সুকল্পিতভাবে পরিচালনা করে গেছিল সারাটা জীবন মুখার্জি পরিবারের গৃহবধূ তুলসী। কিন্তু সমস্ত কর্মের নাম যশ হয়েছিল নন্দলাল মুখার্জির। হয়তো একটি পুরুষের সফলতার পেছনে একটি নারীর সহায়তা অত্যন্ত আবশ্যক। নিজের নামের প্রচার কোনোদিনও চায়নি তুলসী, কেবল এটা ভেবে সন্তুষ্ট থেকেছিল পরিবারের সকলকে এক গ্রন্থিতে বেঁধে রাখার সাফল্য। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।